বেশি বাংলাদেশের যে শহরটাতে গেছি সেটা চট্টগ্রাম। এখানে আমার প্রচুর ভাই ব্রাদার আছে এবং আমার অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা পরে বড় ফিল্ম মেকার হয়েছে এখন, এরা অনেকেই চিটাগং বাড়ি। ফলে চিটাগংয়ের সঙ্গে আমার অনেক গভীর সম্পর্ক। এবং আমার আরেকজন ছিল পদ্মা, আপনাদের সবারই পরিচিত, পাচ্চু ভাই, আয়ব পাচ্চু। সো ওনার সঙ্গে আমার কি বলে কাজের সম্পর্ক ছিল প্রায় 25 বছরের উপরে। সো আই হ্যাভ ডিপ কানেকশন উইথ চিটাগং and it always feels good to come back to Chittagong. আমরা এবার এসছি কতগুলো বিশেষ কাজ নিয়ে। আপনারা জানেন যে আমরা অল্প কয়েকদিনের সরকার, ফলে আমাদের মূল কাজ হচ্ছে কিছু বড় ম্যাক্রো স্কেলে কিছু পরিবর্তন করা কালচারাল প্যারাডাইম শিফটের ক্ষেত্রে। সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। এবারে নববর্ষ স্বাধীনতার পরে এ পর্যন্ত সবচেয়ে বড় এবং ইনক্লুসিভ উৎসব হয়েছে। আপনারা দেখেছেন যে চাঁদ রাতে ঈদের অনুষ্ঠান হচ্ছে, আবার বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছে এবং শিল্পকলা একাডেমি এগুলো আয়োজন করছে। এগুলোর মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতিটা যেন বাংলাদেশের সবার হয়ে ওঠে, মানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর যেন না হয়। এবং সেই কাজটা আমরা কিছু কিছু করছি। তো এই কাজের একটা বড় দিক হচ্ছে উৎসব। মনে হয় যে আচ্ছা, উৎসবের এত ইম্পর্টেন্স কি? উৎসবের ইম্পর্টেন্স হচ্ছে উৎসব আসলে ইসেনশিয়ালি ভেরি ইম্পর্টেন্ট কালচারাল, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এক্সপ্রেশন একটা জনগোষ্ঠীর। আমরা সারা দেশে, যেমন আপনাদের এখানে যে দুইটা আমরা এই মুহূর্তে আইডেন্টিফাই করছি, এর মধ্যে একটা তো হচ্ছে জব্বারের বলি খেলা। মানে চিটাগংয়ের নাম বললে সবাই জানে যে জব্বারের বলি খেলা। সো এই নাম, আপনি যেরকম সিডনির কথা ভাবলে সিডনি অপেরা হাউস এর ইমেজটা ভাসে, চিটাগংয়ের নাম বললে চিটাগংয়ের অনেক ইমেজ ভাসে। তার মধ্যে জব্বারের বলি খেলা কিন্তু একটা ইম্পর্টেন্ট, আই মিন টু মি ইটস এ কালচারাল ফেস্টিভ্যাল, রাইট? তো জব্বারের এর পাশাপাশি আরেকটা আপনার সাম্পান বাইচ, এটা গত 19 বছর ধরে চলছে। সাম্পান তো চিটাগংয়ের কি বলে হার্ট। মানে আপনি যেরকম নিউ ইয়র্ক শহর কল্পনা করতে পারবেন না হলুদ ট্যাক্সি ছাড়া, চিটাগং কল্পনা করা খুব কঠিন সাম্পান ছাড়া। চিটাগংয়ের এটা হচ্ছে কি বলে ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ চিটাগংস ভেরি ওন এক্সিস্টেন্স। সো আমরা এবার এখানে আসার পেছনে প্রথমে আমি উৎসবের প্রসঙ্গগুলো বলি, যে এগুলো উৎসব বলতে শুধুমাত্র যে জাস্ট উৎসব তা না, মানে যেটা আমাদের কালচারাল হেরিটেজের সঙ্গে আমরা লিঙ্ক আপ করতে পারি, এরকম জিনিসগুলোর আমরা একটা তালিকা করার কাজ দিয়েছি আপাতত শিল্পকলা একাডেমিকে। তারা তালিকাটা তৈরি করছে। এই তালিকা হওয়ার পরে এগুলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে, ন্যাশনাল ক্যালেন্ডারে, এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব। এটা মানুষেরই আয়োজন, স্থানীয় পর্যায়ে হচ্ছে। সরকারের কোনো সাহায্যের দিকে তারা কখনো তাকায়নি, কোনো স্বীকৃতিও তারা চায়নি। তারা তাদের কাজ করছে। কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে তার দেশের মানুষদের করা ইম্পর্টেন্ট কাজগুলোকে তুলে ধরা পৃথিবীর কাছে, এবং সেই কাজটা আমরা মনে করি আমাদের করা উচিত। 54 বছর এটি দেরি হয়ে গেছে, বাট বেটার লেট দেন নেভার। আমরা জব্বরের বলি খেলা যারা আয়োজন করেন, ওনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন। ওনাদের সঙ্গে কালকে রাতে আমাদের মিটিং হয়েছে, এর আগেও আমাদের যোগাযোগ হয়েছে। আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই, তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে। এটা কয়েকটা ফর্মে কাজ করবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, এটার কালচারাল সিগনিফিকেন্স আরও কী করে অ্যাম্প্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে, এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করবে। ফলে আমরা এটুকু বলতে পারি যে জব্বরের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, মানে বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। দিস ইজ আই থিঙ্ক এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল। একই সঙ্গে সাম্পান বাইচ, এটা নতুন শুরু হলো, হয়তো 18-19 বছর হয়েছে, কিন্তু সাম্পান 1000 বছরের চিটাগংয়ের জন্য। এবং এই সাম্পান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে। আগামী বছর থেকে এর আয়োজনে জব্বরের বলি খেলার সঙ্গে যেমন আমরা যুক্ত হচ্ছি, এটার সঙ্গে আমরা যুক্ত হব। এবং এটাও আমাদের আমরা যে এখন ক্যালেন্ডার তৈরি করছি, আমাদের কালচারাল হেরিটেজ ফেস্টিভ্যাল, এইগুলোর একটা ক্যালেন্ডার চলছে।
সেই ক্যালেন্ডারের মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে, এটা আমরা এখান থেকেই ঘোষণা করছি। আর চিটাগং দিয়ে শুরু হলো, কিন্তু এই কাজটা শুধু চিটাগংয়ে হবে তা না, সারা দেশের সব জায়গাতেই একটু আগে আমি যেমন বলেছি তালিকার কাজ শুরু হয়েছে। আমরা মনে করি এই কাজগুলো আমরা করে দিয়ে যাব, এবং আমরা জানি আমরা অনেক লম্বা সময়ের জন্য আসিনি, কিন্তু এই কাজগুলো পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্বে আসবেন, আমার স্থির বিশ্বাস তারা এই কাজগুলো কন্টিনিউ করবেন, কারণ ভালো কাজ কেউ থামাতে চায় না। সো আমি নিশ্চিত তারা এটা কন্টিনিউ করবেন। আপাতত আরেকটা প্রসঙ্গ বলবার আছে, সেটা হচ্ছে আমরা চিটাগংয়ে যেহেতু এসেছি, আমাদের আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোতে আমরা ভিজিট করছি, শিল্পকলা, মুসলিম ইনস্টিটিউট, জিয়া স্মৃতি জাদুঘরও আমাদের জাদুঘরের অন্তর্গত একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা আপনারা সবাই জানেন যে 16 বছর এটা প্রায় ইনঅ্যাক্টিভ অবস্থার মধ্যে ছিল। আমরা মাস 2 বা 3 আগে এটা নিয়ে মন্ত্রণালয়ে একবার মিটিং করার পরে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিই যে বাজেটটা আমরা বরাদ্দ আছে ওটাকে দ্বিগুণ করে দেওয়ার, সেটা করে দেওয়া হয়েছে। কিন্তু দ্বিগুণ করে দেওয়ার মধ্যে আমরা মনে করি না যে আমাদের কাজটা শেষ, এটা 3 গুণও লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে। আমরা আজকে জিয়া স্মৃতি জাদুঘরটা পরিদর্শন করেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি এখানে আমাদের কি করা প্রয়োজন। এটা আসলে প্রপারলি মিউজিয়াম হিসেবে এখনো কনভার্টেড হয়নি, এটার কিউরেশনের কাজ এখনো প্রপার না, এইটা আরও প্রপারলি কিউরেট করা দরকার। এটার সঙ্গে কিউরেটর টিম যেমন থাকা উচিত, এটা মডার্নাইজেশন যেমন হওয়া উচিত, অ্যাট দ্য সেম টাইম এটার পেছনে একটা রিসার্চ টিমকে এঙ্গেজ করা উচিত, যারা, কারণ এটা শুধুমাত্র চিটাগংয়ের জিয়াউর রহমানের প্রসঙ্গ না, এটা জিয়াউর রহমানের এন্টায়ার লাইফ এর প্রসঙ্গ, স্টার্টিং ফ্রম 71-এর স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে ওনার রাষ্ট্র পরিচালনা, সেই সময় অনেকগুলো সিগনিফিকেন্ট ব্যাপার আছে। তো এইটার একটা রিসার্চ টিমও তৈরি করার সিদ্ধান্ত হয়েছে আমাদের। এগুলো আপনারা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এই কমিটিগুলোর প্রগ্রেস জানতে পারবেন এবং কাজ শুরু হবে। আশা করি মিউজিয়ামটা আমরা থাকা অবস্থাতেই এটার যে যা পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আমরা করতে পারবো। এছাড়া শিল্পকলায় আমরা যাব, মুসলিম ইনস্টিটিউটে যাব, সেখানে কিছু কাজের ব্যাপার আছে, সেগুলো আমরা আলোচনা করব। আমি আপাতত এখানে থামতে চাই। আমি চাই জব্বারের বলি খেলা যারা আয়োজন করেন ওনাদের মধ্যে একজন, এবং শাম্পান বাইচ যারা আয়োজন করছেন ওনাদের মধ্যে একজন, ওনাদের অনুভূতি বা প্রতিক্রিয়াটা যদি বলেন, বিকজ দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। তারা এটাকে এতদিন কন্টিনিউ করেছেন, আমরা জাস্ট তাদের পাশে এসে দাঁড়িয়েছি, আমরা এটার কোনো কৃতিত্ব আমাদের না। সো আপনারা স্টার্ট করেন। জি, আপনি প্লিজ। শাম্পান শোভাযাত্রা, এটা আপনারা 1 বৈশাখে করেন প্লিজ, অর্থাৎ আপনাদের আয়োজন বেড়ে গেল, 2টা লাগবে, কিন্তু এটা করেন, উইল বি পার্ট অফ ইট। আমরা এটা একটা পার্ট হতে চাই। এবং আপনি জাস্ট ইমাজিন করেন আমাদের নববর্ষ কত বিচিত্র রকম ভাবে পালিত হয়, এবং এটাই বাংলাদেশের শক্তি। যেমন ফাগুয়া উৎসব হয়েছে এবার চা বাগানে, ওদের বক্তব্য, চা বাগান শ্রমিকদের বক্তব্য, ওরা এর আগে এত মানুষের অংশগ্রহণ করে না। সো আমরা সেই চা বাগান থেকে শুরু করে বান্দরবন হয়ে চট্টগ্রামের সাম্পান, মানে আমরা যত রকমের আমাদের কালচারাল ডিসপ্লে করতে পারি, লেটস ডু ইট। ফলে শুধু আপনাদের এই সাম্পান বাইশ না, নববর্ষে আপনারা যেন সম্মান শোভাযাত্রা করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আমরা মন্ত্রণালয় এটার সঙ্গে যুক্ত থাকবো, এবং মন্ত্রণালয়ের ফাইলে প্লিজ এটাও ঢোকান যে সম্মান শোভাযাত্রা হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন একটু আপনাদেরকে নিয়ে চলেন বাইরে যাই, সবাই একসঙ্গে ছবি তুলবো। আচ্ছা, বক্তব্য। আমি জাস্ট জানি, আমি আমাদের ডিসি সাহেবের কাছ থেকে জানলাম এটা মাননীয় প্রধান উপদেষ্টা অবগত আছেন। আমি আপনাদের কাছ থেকে মেসেজটা গ্রহণ করেছি, আমি এটা ঠিক জায়গায় এটাকে পেশ করব, এবং এটা নিয়ে যেন একটা আলোচনার রাস্তা শুরু হয় সেটা আমি বলবো, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ। এটা শিশু পার্ক করে এটাকে পুরোটা একটা কম্পাউন্ডের মধ্যে রাখা যায় কিনা, তো এই প্রস্তাবটাও আমি গ্রহণ করলাম এই অর্থে যে আমরা ঢাকায় গিয়ে এটা ইতিমধ্যে চট্টগ্রামের মেয়র সিটি কর্পোরেশনের কাজ এটা দিয়েছেন, রাইট? আমি পার্ট করলাম। থ্যাংক ইউ।
মাননীয় উপদেষ্টা, আমি ইভান মির, আমি চ্যানেল আমাদের প্রেস কনফারেন্সে যে এজেন্ডা আছে তার লিমিটের মধ্যে থাকে। আচ্ছা, আমি তাহলে দ্বিতীয় প্রশ্ন Yes. করতে চাই। সেটি হচ্ছে, আমি 5 তারিখের পরে আমরা যারা সাংবাদিকতায় দেখছি যে আমরা নতুন একটি আবহ পাচ্ছি, যেটি আসলে মুক্ত সাংবাদিকতা, যেটা আমরা এটাও এই প্রেস কনফারেন্সের বিষয়টি আপনি সংশ্লিষ্ট হয়ে জন্য বলছি। এর কিছুক্ষণ আগে আপনি স্মৃতি জাদুঘর যখন পরিদর্শন করছেন, সেটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল, আমরা সেটি কভার করেছি, কিন্তু আপনি সেখানে দেখলাম আপনার বহরে থাকা একজন সেখানে একটা ধমকের স্বরে আমাকে বললো বুথ বন্ধ করে দিতে, বুথের সাউন্ড বন্ধ করে দিতে। একটা পাবলিক প্লেসে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে উপদেষ্টা কথা বলছেন, সব সাংবাদিক শুনছে, কিন্তু তিনি যেভাবে আসলে ধমকের সুরে কথা বললেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যদি বলে থাকে এটা আমি নিজেই দুঃখ প্রকাশ করছি, এটা ঠিক না, ইটস ওভার। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে সাংবাদিকের কাজ করবেন, আমরা আমাদের কাজ করছি, এটা স্বাভাবিক। তবে এটাও সত্য কথা, আমরা যখন একটা ট্যুরে থাকি, ধরেন আমি ডিসি সাহেবকে আমার একটা কনফিডেন্সিয়াল কথা বলছি, এটা রেকর্ড না হয় ভালো। এখন আমরা যখন ভিজিট করছি, ঘুরছি, এটা ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে কোন দিক থেকে কখন ক্যামেরা চলছে। বাট অ্যাগেইন আই এম সেইং, আপনাকে ধমক দেওয়া বা আপনার কাজ করতে বলা, এটা আমাদের কাজ না, এবং এটা আমাদের পেরিফেরির মধ্যে পড়ে না। সাংবাদিক তার কাজ করবেন, আমরা আমাদের কাজ করবো। থ্যাংক ইউ। এনি মোর কোয়েশ্চেন? ইয়া প্লিজ। একমত আমি। আপনি তো আপনার অভিযোগ বলেন, আমার অভিযোগ বলি আমার মন্ত্রণালয়ের বিরুদ্ধে। প্রথম কথা হচ্ছে এই যে আমরা যেইভাবে স্ট্রাকচারগুলো করেছি আমাদের প্রতিষ্ঠানগুলো, শিল্পকলা একাডেমি, আর্কিওলজি, মিউজিয়াম, এমনকি মন্ত্রণালয়ের নিচে, এই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের এই মডার্ন সময়ের চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয় নাই। এখন আমরা যে অল্প কয়েকদিনের সরকার, আমাদের পক্ষে এটা রিস্ট্রাকচারিং করা খুব কঠিন কাজ। এটার জন্য ইলেক্টেড গভর্নমেন্ট লাগবে, 5 বছর টার্মও পারবে কিনা আমি জানি না, মেবি 2 টার্মস উইল বি নিডেড। পরপর দুইটা তো একই গভর্নমেন্ট থাকবে কিনা আমরা জানি না। যদি 2 গভর্নমেন্টও থাকে, তারা যদি বোঝে যে দেশের জন্য যেটা ভালো সেটা আমার কন্টিনিউ করা উচিত, তাহলে গিয়ে স্ট্রাকচার চেঞ্জ আসবে। আমি আর ডিটেলে গেলাম না, কারণ আমি ইতিমধ্যে আর্কিওলজি, শিল্পকলা, এগুলো নিয়ে আমরা মিনিস্ট্রিতে প্রচুর কাজ করছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো আসলে সত্যিকার অর্থে প্রপারলি ফাংশনিং না। এবং এইটাকে আমরা এখন কি বলে, আমরা স্টেরয়েড দিয়ে কাজগুলো চালাচ্ছি, কারণ আমরা যেহেতু লম্বা সময়ের না, আমাদের যে কাজগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করছি। তবে রিস্ট্রাকচারিং, আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, শুধু আর্কিওলজি না, আমাদের অধীনস্থ সব ডিপার্টমেন্টের প্রয়োজন, এমনকি আমার মিনিস্ট্রির নিজেরও রিস্ট্রাকচারিং প্রয়োজন। থ্যাংক ইউ। সাবজেক্টের মধ্যে না, কি মানে আপনি জুলাই জাদুঘরের কথা বলছেন? প্রথমত জুলাই জাদুঘর এর বাইরে না, আমার গণঅভ্যুত্থানের একটা বড় একটা পার্ট ছিল, অফকোর্স চট্টগ্রামে কি স্মৃতি সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? আচ্ছা, এটাও আবার বলছি, এই প্রেস কনফারেন্সের বিষয় না, কিন্তু আপনি নজর রাখেন পত্রিকার দিকে। আমরা একটা সেন্ট্রাল কাজ করছি জুলাই স্মৃতি জাদুঘরের, ওটাতে চট্টগ্রামও রিফ্লেক্টেড হবে, কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো জেলা বিভাগীয় শহরে যাবে। থ্যাংক ইউ। প্লিজ। প্রথম কথা হচ্ছে, মোবাইল আসক্তি এমন একটা খারাপ জিনিস, এটা থেকে মুক্তি পাওয়া দরকার। আমি নিজেই স্ট্রাগল করছি, মানে সাচ অ্যান অ্যাডিকশন। এবার আসি আপনার সিরিয়াস পয়েন্টে, দিস ভেরি সিরিয়াস পয়েন্ট। মানে ফাউন্ডেশনটা তো হবে চাইল্ডহুডে, ওর কালচারাল ফাউন্ডেশন, ওর এডুকেশনাল ফাউন্ডেশন, এগুলো তো চাইল্ডহুডে হবে। আমাদের স্কুল সিস্টেম এখন বললেই বলা হবে যে গত 15 বছরের কথা বলা হচ্ছে। আমরা শুধুমাত্র পাশের হার বাড়িয়েছি, আমরা শুধু দেখেছি কতজন জিপিএ 5 পায়, নাম্বার কিভাবে বাড়ানো যায়। আপনি নিজেও, আপনাদেরও ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমারও আছে, ওরাও পড়াশোনা করে, এবং আমি নিজেই ওদের সঙ্গে যখন কথা বলি আমি টের পাই যে আমাদের শিক্ষা এবং সংস্কৃতির ফাউন্ডেশন ভয়াবহভাবে ধ্বংস করা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে, তবে ঠিক সময় লাগবে বলে বসে থাকলে হবে না, কাজ শুরু করতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে আমরা একবার আমাদের শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা ইনফর্মাল আলোচনা করেছিলাম যে আমরা এটা কি করতে পারি। একই সঙ্গে আমাদের তথ্য উপদেষ্টা যিনি আছেন মাহফুজ আলম, তার সঙ্গে আমার ইনফর্মালি কয়েকবার আলোচনা হয়েছে, প্রায় মানে ব্যক্তিগত পর্যায়ে ইন পার্সন, ফোনে আলোচনা হয়েছে। একটা জায়গাতে আমি আপনাদেরকে বলতে পারি, আমি জানি যে তাদের সঙ্গে নতুন করে নিয়ে আমার একটা আলোচনা হয়েছে। মাহফুজ আলম এবং তার মিনিস্ট্রি কমপ্লিটলি অ্যালাইন্ড যে নতুন করে এটা চালু করতে হবে।
আপনাদের সবার মনে আছে নতুন কুড়ি একসময় এরকম ক্রেজ তৈরি করেছিল যে আগামী বছর নতুন কুড়িতে যাওয়ার জন্য অথবা 3 বছর পরে নতুন কুড়িতে যাওয়ার জন্য বাসায় টিচার রেখে গান শেখানো শুরু হয়ে গেছে। এই জায়গাটাতে যদি আমরা ফিরে না যাই তাহলে এটা খুব মুশকিলের জায়গা হবে আমাদের বাচ্চাদের জন্য। এটা চালু হলে আমার ধারণা একটা ইম্প্যাক্ট পড়বে। আর স্কুলের কারিকুলাম এটা একটা মেজর জিনিস। আই থিঙ্ক এগেইন আমরা তো অল্প কয়েকদিনের সরকার, আমার মনে হয় যে ইলেকটেড গভর্নমেন্ট আসলে পরে শিক্ষা ব্যবস্থার দিকে টোটালি তাকানোর সময় আসছে যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটার কাজ কি, আমরা ইউনিভার্সিটি থেকে কি প্রডিউস করতে চাই এবং এরা পাশ করে বের হয়ে কি কাজে আসবে, ওদের কাজটা কি হবে, এইটাকে মাথায় রেখে আমার মনে হয় আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা সিলেবাস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ডিজাইন করার সময় চলে এসছে। থ্যাংক ইউ। আমি ইন পার্টিকুলার মুসলিম ইনস্টিটিউট সম্বন্ধে উত্তর দিতে চাই না, কারণ এটা এখনো নির্মাণাধীন আছে। এটা শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো কবে ওপেন করে দেওয়া যাবে, মানে কনস্ট্রাকশনের যা যা কাজ আছে। আমার একটা সাধারণ মন্তব্য আছে। আমার সাধারণ মন্তব্য হচ্ছে, আমি বাইরে থেকে তো একরকম জানতাম, ভেতরে আসার পরে জানলাম যে বা বুঝতে পারলাম যে আমাদের সকল আগ্রহ শুধু সংস্কৃতি মন্ত্রণালয় না, আমাদের সকল মন্ত্রণালয়ের মানে আমাদের উন্নয়নের দর্শনই হচ্ছে দালান বানাও, দালান বানাও, দালান বানাও। দালানের ভিতরে কি হবে এটা আর কোনো খবর নাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বহু জায়গায় এরকম অত্যাধুনিক অডিটোরিয়াম সমৃদ্ধ 600-700 সিটের অডিটোরিয়াম সমৃদ্ধ একাডেমি বানিয়েছে, যেখানে মানে 50 জন লোকও যায় না, মাসে 5-6 বার ওই ব্যবহার করা হয় না। এবং এই যে আমরা নতুন সময়ের জন্য যে আমাদের কারিকুলাম তৈরি করা, বা আমার এই যে আপনি বলছেন কালচারাল অ্যাক্টিভিটিস, চিটাগং আমাদের শিল্পকলাগুলো কবে যে কি একটা কারিকুলাম বানায় দিয়ে গেছে, ওই কারিকুলামের মধ্যে আছে। ওকে যে একটু ইনোভেটিভ হইতে হবে, ওকে যে ভাবতে হবে আচ্ছা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা কি। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে বাংলাদেশের মিউজিক, গান। এক এক অঞ্চলে গিয়ে দেখেন আপনি এক এক রকমের ভ্যারাইটি অ্যান্ড ভেরি পাওয়ারফুল। আমরা এটাকে মূল্য দিই না, কিন্তু যখনই কোক স্টুডিও বানায় ছাড়ে তখন আমরা বলি ওয়াও, লুক হাউ বিউটিফুল ইট ইজ। দ্যাট ইজ দ্য প্রবলেম ইউ হ্যাভ। আমাদের যেটা অ্যাসেট আছে এটাকে আমরা ব্যবহার করে নিই এবং বাইরের দুনিয়া প্রজেক্ট করে নিই। আমাদের শিল্পকলাগুলো কখনো এগুলো নিয়ে ভাবে নেই। আমরা এখন এটা নিয়ে কাজ শুরু করেছি। আগামী 2 মাস পরে আপনি হয়তো মিউজিক রিলেটেড কিছু প্রজেক্ট সামনে দেখবেন। বাট এগেইন আই এম সেইং, আমাদের এই অল্প দিনে যে জঞ্জাল গত 54 বছর তৈরি হয়েছে এটা দূর করা সম্ভব না। তবে আমরা যাওয়ার আগে, এটা আমি এখানে ওপেনলি বলতে পারি, যাওয়ার আগে আমরা অনেকগুলো কাজ করছি। আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করছি যে আগামী 5 বছরে কি করা উচিত, 10 বছরে কি করা উচিত। আমরা যাওয়ার আগে আমি একটা প্রেস কনফারেন্স করে নোট টু সাকসেসর বলে একটা প্রেস কনফারেন্স হবে, যেখানে আমার পরবর্তীতে যিনি আসবেন নির্বাচিত হয়ে তার উদ্দেশ্যেই আমার উপলব্ধি আমি নোট আকারে দিয়ে যাব। উনি যদি ফিল করেন যে এখান থেকে ওনার নেওয়ার মতো কিছু আছে তাহলে উনি নেবেন এবং আশা করি দেশের কাজে লাগাবেন। আপনাকে জাস্ট কমপ্লিমেন্ট করার জন্য বলি, আপনাদের চিটাগংয়ের একটা মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে রক মিউজিক। বাংলাদেশের রক মিউজিকে বা যেটাকে আমরা ব্যান্ড মিউজিক বলি, এটাতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন চিটাগংয়ের মিউজিশিয়ানদের। আপনি চিটাগং শিল্পকলার সঙ্গে চিটাগংয়ের প্রাণ যেটা রক মিউজিক তার কোনো সম্পর্ক নেই, দেখবেন দ্যার ইজ নো কানেকশন। কেন চিটাগংয়ের রক মিউজিশিয়ানরা শিল্পকলাকে তার আখড়া ভাবতে পারলো না? এটা শিল্পকলার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এই জিনিসগুলো আমরা আমাদের ক্যান্সার কোথায় এটা আমরা আইডেন্টিফাই করেছি এবং এই অনুযায়ী কিছু ব্লু প্রিন্টও দিব। বাট অ্যাগেইন অ্যাজ আই সেড, আমাদের এই সীমিত সময়ে সব পরিবর্তন হতে দেখবেন না, তবে সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধানের কিছু রাস্তা বলে যাব আমার সাকসেসর যিনি হবেন তার জন্য। থ্যাংক ইউ। ওয়ান লাস্ট কোয়েশ্চেন দেন উইল লিভ। এবারে আমরা পরিদর্শন করেছি, আপনারা জানেন যে এটা গত 15-16 বছর অলমোস্ট ইনঅ্যাক্টিভ ছিল। এটা আমার মন্ত্রণালয়ের অধীনেই একটা প্রতিষ্ঠান, ফলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং পড়ার কারণে আমরা আজ থেকে মাস 3 আগে আমাদের মিনিস্ট্রিতে একটা ইন্টারনাল মিটিং হয়েছে। সেই মিটিংয়ে প্রথম যে কাজটা করি আমরা, এটার যে বরাদ্দ ছিল সেটাকে আমরা দ্বিগুণ করি। এবার আমরা এসেছি আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ভ্রমণ করতে, সফর করতে, তার মধ্যে জিয়া স্মৃতি জাদুঘর গুরুত্বপূর্ণ। তো এখানে এসে আমরা যে সফরের পরে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে এই যে শুধু বরাদ্দ বাড়ানোটাই গুরুত্বপূর্ণ না,
গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে একটা পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তরিত করা, এবং সেটা করার জন্য প্রয়োজন হচ্ছে প্রপার কিউরেটর যারা জানবেন, কারণ এটা শুধু চিটাগং না, এটা জিয়াউর রহমানের এন্টায়ার লাইফ, মানে 71 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, কালুঘাট বেতার কেন্দ্র থেকে শুরু করে ওনার এন্টায়ার লাইফ, রাষ্ট্র পরিচালনায় উনি কী কী সিগনিফিকেন্ট কাজ করেছেন, এই সবগুলো জিনিসে আসার কথা, রাইট? তো এই জিনিসগুলো কিভাবে প্রপারলি অডিয়েন্সের কাছে রিপ্রেজেন্ট করা যায়, এটার জন্য একটা কিউরেশন টিম লাগবে, সেই টিমটা আমরা তৈরি করছি। পাশাপাশি কিউরেশন টিমকে হেল্প করার জন্য একটা রিসার্চ টিম প্রয়োজন, যারা এই জিয়াউর রহমানের উপর রিসার্চটা করে জানাবে হাইলাইট এবং পয়েন্টগুলো কী কী। এটা আশা করি আমরা আগামী মাসখানেকের মধ্যে করতে পারবো। তারপরে আমরা এটার রেনোভেশনের বা আধুনিকীকরণের কাজ শুরু করব। এটা যতদিন লাগে আমি এখন এই মুহূর্তে আমার পক্ষে প্রেডিক্ট করা মুশকিল, কারণ এটা নির্ভর করবে কিউরেটর এবং রিসার্চারদের সবার উপরে। কিন্তু এই কাজটা আমরা উই হ্যাভ টেকেন আপ, এই কাজটা আমরা হাতে নিয়েছি, কাজটা শুরু হবে।